কি মনে হচ্ছে এই ভিসা কত তাড়াতাড়ি শিথিল হতে পারে এবং পর্যটন ভিসা মানুষ পেতে পারেন? কিভাবে বাংলাদেশের মানুষ না আসাতে কলকাতার একাধিক এলাকা, ধর্মতলা হোক, মার্কুইস স্ট্রিট হোক, বিভিন্ন এলাকায় ব্যবসা ভেঙে পড়ে। বেনাপোল পেট্রাপোল সীমান্ত শ্মশানে পরিণত হয়েছে। সে বলছে, দাদা টোটো প্রায় আমাদের পুরো বন্ধ, এখানে অন্তত 150 টোটো চালক অন্য রাজ্যে চলে যাচ্ছে। নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, না না না, বাংলাদেশের নয়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এখন ফল প্রকাশটা বাকি। পশ্চিমবঙ্গের বিধানসভায় কারা ক্ষমতায় আসবেন সেইটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে প্রতিবেশী বাংলাদেশ। কেন? তার প্রথম কারণ, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক সুস্থিতি, রাজনৈতিক বিভিন্ন দলের গতি প্রকৃতি, তা সব থেকে বেশি প্রভাবিত করবে, প্রভাব ফেলবে বাংলাদেশে। ব্যবসা, বাণিজ্য, শিল্প, একাধিক ইস্যুতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, বলা ভালো দুই বাংলার একটা হৃদয়ের সম্পর্ক, হৃদয়ের যোগাযোগ। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ওপার বাংলায় যান, বাংলাদেশে যান, ব্যবসা করেন। বাংলাদেশের মানুষ ভারতের নানা প্রান্তে যেমন যান, তার একটা সিংহভাগ, হয়তো প্রায় 70% মানুষ শুধু পশ্চিমবঙ্গে আসেন চিকিৎসার জন্য, ব্যবসার জন্য। তাদের অনেক আত্মীয় এখানে থাকেন, প্রতিবেশী তারা আমাদের, এই একটা বন্ধুত্ব সৌভ্রাতৃত্বের সম্পর্ক। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিসা। বাংলাদেশ থেকে এদেশে আসার, ভারতে আসার জন্য পর্যটন ভিসা বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। শুধুমাত্র মেডিকেল ভিসা চালু রয়েছে। চিকিৎসা সংক্রান্ত এবং ব্যবসা সংক্রান্ত কিছু কাজে মানুষ আসতে পারছেন, কিন্তু তাও কোথাও একটা সীমাবদ্ধতা রয়েছে, কোথাও একটা নিয়মের কড়াকড়ি রয়েছে। মনে করা হচ্ছে কূটনৈতিক খবর, কূটনৈতিক মহলের যা বার্তা, পশ্চিমবঙ্গের নির্বাচনের পর এই ভিসা কড়াকড়ি অনেকটাই শিথিল হবে, বিশেষ করে পর্যটন ভিসার ক্ষেত্রে। আদৌ কি হবে? কত তাড়াতাড়ি হবে? এই ভিসা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের, দুই দেশের সৌভ্রাতৃত্বের সম্পর্কের, দুই দেশের মিলনের সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমাদের আলোচনা। অন্যান্য দিনের মতনই রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যেটা খবর, যেটা শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরই, নির্বাচনের ফল প্রকাশের পরই সম্ভবত এই ভিসা বিষয়টিকে শিথিল করা হবে এবং পর্যটন ভিসা চালু করা হবে। আমরা জানি ভিসা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ককে আরো স্পষ্ট করে বললে দুই বাংলার সম্পর্ককে দৃঢ় থেকে দৃঢ়তর করার পক্ষে, করার ক্ষেত্রে, করার হাত ধরে একটা বড় দিগন্ত। কি মনে হচ্ছে এই ভিসা কত তাড়াতাড়ি শিথিল হতে পারে এবং পর্যটন ভিসা মানুষ পেতে পারেন? ওপার বাংলার মানুষ কত তাড়াতাড়ি পর্যটন ভিসা পেতে পারেন বলে আপনি মনে করছেন বা আপনার কাছে খবর রয়েছে? দেখো, এই বিষয়ে তথ্য দেওয়ার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে বাংলার অভিধানে একটা শব্দ আছে আলিঙ্গন বা আপ্যায়ন। তা আলিঙ্গন বা আপ্যায়ন কি টেলিফোন বার্তায়, সমাজ মাধ্যমে খুঁজে পাওয়া যায়? সেটা তো সশরীরে উপস্থিত না হলে কেউ কাউকে আলিঙ্গন করতে পারে না বা আপ্যায়ন করতে পারে না। ভারত বাংলাদেশের সম্পর্ক শিক্ষা, সংস্কৃতি, ভৌগোলিক, ব্যবসা বাণিজ্য, চাওয়া পাওয়া, দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, চরম বাস্তবতায় পৌঁছে দুদেশ লাভবান হওয়া। তো সেই জায়গা থেকে যদি সশরীরে কেউ না আসতে পারে, সেটা যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, সেটা যদি কোনো টানাপোড়েনে থাকে, শুধুমাত্র মেডিকেল ভিসা তো দিতেই হবে। যে মানুষ অসুস্থ সে চিকিৎসা করাতে আসবে, সেখানে আপ্যায়নটা পাওয়া বড় কথা নয়, চিকিৎসা পাওয়াটা বড় জরুরি। সেটা ভারত সরকার জারি রেখেছে। 2024-এর 5ই আগস্টের পর থেকেও সীমান্ত সমস্যায় সীমান্তের বেড়াবেড়ি হয়েছিল, সেদেশে একটা চরম অশান্তির বাতাবরণ। পরবর্তী সময় আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আমাদের দেশেও 4টি রাজ্যে নির্বাচন হচ্ছে, বিশেষ করে আসাম এবং পশ্চিমবঙ্গ ভারত বাংলাদেশের একটা সীমান্ত বরাবর রাজ্য। অন্যদিকে কেরল এবং তামিলনাড়ু রয়েছে। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমান সরকার গঠন এবং তার পরবর্তী সময় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যে চরম পর্যায়ের একটা সদর্থক ভূমিকায় যে এগিয়ে যাওয়া, আলাপ সংলাপ জারি, যাতায়াত,
সব মিলিয়ে একটা প্রথম থেকে বিদেশ মন্ত্রক বলছে যে ভিসার ব্যাপারে সরলীকরণ এবং এটা খুলে দেওয়া হবে। কিন্তু বিভিন্ন তথ্য সূত্র দিল্লির থেকে যেসব সূত্র আমরা পাচ্ছি যে আমাদের রাজ্যে নির্বাচন এবং আসামের রাজ্যে নির্বাচন সম্পন্ন হয়ে গেছে, আগামী 4 মে রেজাল্ট বেরোবে। এই রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু চরম বাস্তবতার প্রেক্ষাপটটা আমরা খুলে যাবে বা আমরা দেখতে পাবো যে মেডিকেল ভিসা বা ট্রিপল এন্ট্রি ভিসা বা তীর্থ ভিসা যেটুকু যা চালু ছিল, এই পর্যটন ভিসা চালু হয়ে গেলেই দুদেশের মানুষের মধ্যে যে একটা উন্মুক্ত বাতাস বইবে নতুন করে। সেখানেই আলিঙ্গন, সেখানেই আপ্যায়ন, সেখানেই ব্যবসা বাণিজ্য, সেখানেই বেড়াতে আসা, সেখানেই কলকাতার মানুষ, কলকাতার পথে ঢাকার মানুষ স্বচ্ছন্দে ঘুরে বেড়াবে। ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে নির্বাচন সম্পন্ন, ফলাফলের পরেই কিন্তু দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। যেটা আমাদের কাছে তথ্য, সেটা পর্যটন ভিসা কিন্তু দিয়ে দেওয়া শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে। একদমই পরমাশিস, যেটা আপনি বারবার বলছিলেন যে দুই দেশের মানুষের, দুই বাংলার মানুষের কথা বলার ভাষা একই ভাষায় আমরা কথা বলি। ভিসা শুধুমাত্র এই যোগাযোগ, এই সম্পর্ককে আরো সুদৃঢ় করবে তা নয়, বহু মানুষ পশ্চিমবঙ্গে, কলকাতায় তাদের অনেক আত্মীয় থাকেন, তারা এখানে ঘুরতে আসেন। বাংলাদেশের বহু মানুষ ব্যবসার জন্য আসেন। কলকাতার একাধিক এলাকায় বাংলাদেশের মানুষজন তাদের কেনাকাটি করেন, জিনিস কেনেন, বিক্রি করেন, ব্যবসা করেন। চিকিৎসা সংক্রান্ত ভিসা চালু রয়েছে, তাও সমস্যা কিছু টুকটাক থেকেই যাচ্ছে। এই ব্যবসা সংক্রান্ত বিষয়টা যত বাড়বে, দুই দেশের অর্থনীতি তত ভালো হবে, তত মজবুত হবে। আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন ভিসাটা বন্ধ হলো, কিভাবে বাংলাদেশের মানুষ না আসাতে কলকাতার একাধিক এলাকা, ধর্মতলা হোক, মার্কুইস স্ট্রিট হোক, বিভিন্ন এলাকায় ব্যবসা ভেঙে পড়ে। বাস যোগাযোগ ছিল ঢাকা থেকে কলকাতা, কলকাতা থেকে ঢাকা, বন্ধ হয়ে গিয়েছে। মানুষ আসতে পারছেন না, বিভিন্ন পরিবহন সংস্থা তারা বাস বন্ধ করে দিয়ে বাধ্য হয়েছে। প্রচুর মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। এই যে বিষয়টা, এই কর্মসংস্থান, এই ব্যবসা, এই শিল্প, এই যোগাযোগ, এটাও বোধহয় এই ভিসার উপরে দাঁড়িয়ে রয়েছে। এই বিষয়টা যত সরলীকরণ হবে, যত দ্রুত সমাধান হবে, দুই বাংলার মানুষের মুখে, দুই দেশের মানুষের মুখে, দুই দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করবে, হাসি ফোটাবে। এবং এইটা যদি যত দ্রুত হবে, এই অর্থনীতি, এই মানুষের সৌভ্রাতৃত্বের মাধ্যমেই দুই দেশের এই সম্পর্ক, মিলনের সম্পর্ক আরো মজবুত হবে। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? আপনার কাছে দেখো, তথ্য রয়েছে? চরম বাস্তবতা যেটা 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, পরবর্তী সময়ে যে অন্তর্বর্তী সরকার আসীন হয় এবং দেশটাকে একটা নতুন করে শেপ দেওয়ার জায়গায় যাতে নির্বাচন হয়। ভারত সরকারের অবস্থান ছিল যে বাংলাদেশে একটা সুস্থির গভর্নমেন্ট আসুক, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, ইনক্লুসিভ ইলেকশন হোক বা ইলেকশন যাই হোক। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কাছে যে বার্তা দিয়েছে ভারত সরকারের বিদেশ মন্ত্রক, তার চরম বাস্তবতার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সীমান্তে সিল করে দেওয়া হয়েছে। কেন হয়েছে? এটা দুটো কারণ। যে কেউ যেন বলতে না পারে যে ভারত থেকে কোনো মদত দেওয়া হচ্ছে বা বাংলাদেশ থেকে কেউ অশান্তি পাকিয়ে এদেশে চলে আসছে। আমরা দেখেছি যে হাদি হত্যার ঘটনার পরবর্তী সময় সেখানকার ফয়সাল করিম, আরো একজন লিঙ্কম্যান, তাদেরকে এখানে তারা চলে এসেছিল। কোনো ইনপুট কেন্দ্রীয় সরকার পায়, রাজ্য পুলিশ প্রশাসন পায়, এসটিএফ পায়, তাদের গ্রেপ্তার করে এবং তাদেরকে হ্যান্ড ওভার করার এখন একটা প্রক্রিয়া দিল্লিতে চলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে চরম বাস্তবতায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তুমি যেটা বললে যে ধর্মতলা চত্বর, একেবারে নাম ধরে ধরে বলছি, ধর্মতলা বা নিউ মার্কেট চত্বরের মার্কিউ স্ট্রিট, সাদার স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, এইসব অঞ্চল মানে একেবারে সেই অর্থে যদি বলো যে সেখানকার ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী যে তাদের বাংলাদেশের পর্যটক উপরে নির্ভরশীল যেসব ব্যবসায়ীরা রয়েছেন, সেটা হোটেল ব্যবসায়ী হতে পারে, মানি এক্সচেঞ্জার হতে পারে, খুব উন্নত মানের জামা কাপড়ের, যারা ফ্যাশনেবল জামা কাপড়ের ব্যবসাদার হতে পারে, ট্রাভেল ব্যবসা, হোটেল বাজারে স্পাইসিস ফুডের জায়গা হতে পারে, তাদের বক্তব্য ছিল যে 100% থেকে এটা 5% নেমে এসছে। বড় ব্যবসায়ীরা তো একটা সামাল দিতে পারে। আমরা দেখেছি যে ফ্লাইটের টিকিট, ট্রাভেলের ব্যবসার এজেন্সি, সেটা ফুডের দোকান হয়েছে। জামা কাপড়ের বড় হোটেল ব্যবসায়ী সে খাবারের দোকানে দিয়েছে, একদম শ্মশানে পরিণত হয়েছে। পাঁচগড়িয়া, বেনাপোল, পেট্রাপোল সীমান্ত শ্মশানে পরিণত হয়েছে। কেন শ্মশান? কোনো বিজনেস নেই। একটা টোটোওয়ালা দিনে রোজগার করে 600 টাকা। সে বলছে, দাদা টোটো প্রায় আমাদের পুরো বন্ধ, এখানে অন্তত 150 টোটো চালক
অন্য রাজ্যে চলে যাচ্ছে, তারা নতুন করে কি, একটা টোটোওয়ালা নতুন করে কি ব্যবসা শুরু করতে পারে, তারা দিন আনে দিন খায়। ঠিক সাইমেন্টেনিয়াসলি ওপারেও কিন্তু সেই বার্তা আমরা খোঁজ খবর রেখে পেয়েছিলাম। তো পর্যটন যদি চালু হয়, সম্পর্কের বাঁধন বুননি যেমন আঁটোসাঁটো হবে, আন্তরিকতার মানে যে পরিবেশ তৈরি হবে, আপ্যায়ন যে হবে, সর্বোপরি ব্যবসা বাণিজ্য হবে। মাঠ পর্যায়ের যারা ছোট 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 ব্যবসায়ী, তাদের পেট ভরবে, তারা পেটে গামছা বেঁধেছিল। তো সেই জায়গায় যদি আজকে আমাদের দেশের সরকার নির্বাচনের পরেই যদি পশ্চিমবঙ্গের, যেটা বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই জানান দিচ্ছে কম বেশি, খলিলুর রহমান এসেছিলেন, আলাপ আলোচনা হয়েছে, বিদেশ মন্ত্রকের মুখপত্রও সেটা জানিয়েছেন, এবং আমাদের বিদেশ মন্ত্রীর তরফেও সেই বার্তাই আছে। তো সেই জায়গা থেকে এই বাস্তবতায় যদি আমরা ফিরতে পারি, তাহলে ভারত বাংলাদেশের যে সম্পর্কের যে বুননি, যে পথ চলা, যে আবেগ, যে ঐতিহ্য, সেটা কখনোই অক্ষুণ্ণ হতে পারে না। তো স্বাভাবিকভাবে আমরাও আশাবাদী, তারা যেমন আশাবাদী। কলকাতায় ঢাকার মানুষ আসবে, কলকাতার মানুষ ঢাকায় যাবে, ব্যবসা বাণিজ্য হবে, পুজোর সময় ইলিশ আসবে, ঈদের সময় পেঁয়াজ যাবে। এটাই সম্পর্ক, এটাই স্বার্থ, এটাই পরম্পরা, এটাই ঐতিহ্য। এটা আমাদেরকে ধরে রাখতেই হবে। একদমই পরমাশিস, আমরাও আমাদের কাছে যা খবর রয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের পরই দ্রুত গতিতে এই ভিসা সরলীকরণ সংস্কারের কাজটি হবে এবং পর্যটন ভিসা দেওয়া শুরু করবে। চিকিৎসা সংক্রান্ত ভিসা রয়েছে, পর্যটন ভিসা চালু হলে দুই বাংলার যে এই মেলবন্ধন, যেটা যে ঐতিহ্য, যে পরম্পরা এতদিন ধরে চলে আসছে, এত বছর ধরে চলছে, সেইটা আরো সুন্দর হবে, আরো সুমধুর হবে, এই আশাই আমরা করি। এবং আমরা তাকিয়ে থাকবো এই ভিসা সরলীকরণ, ভিসা সংস্কারের মাধ্যমে, ভিসা চালু হওয়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো কত ভালো হয়, আরো কত এগিয়ে চলে। ইতিমধ্যেই আমরা জানি দায়িত্ব নিতে চলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনিও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, তিনিও বাংলা ভাষায় কথা বলতে পারদর্শী, তিনি পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকা হাতের তালুর মতন চেনেন, দুই বাংলাকে চেনে। আমরা আশাবাদী, একদিকে দীনেশ ত্রিবেদীর অবস্থান, অন্যদিকে এই ভিসা, অন্যদিকে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অবস্থান, সব মিলিয়ে দুই বাংলার সম্পর্ক আরো 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 মধুর এবং দৃঢ় হবে। এই আশা রেখেই আজকের অনুষ্ঠান, আজকের এই আলোচনা এখানেই আমরা সমাপ্ত করছি। আর আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা বলুন, আজকের এই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আর কি কি তথ্য আপনাদের দিতে পারি, এবং আপনারা আমাদের কাছ থেকে আর কি কি তথ্য আশা করেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এবং কিভাবে দুই দেশের সম্পর্ক, দুই দেশের মানুষের সম্পর্ক, দুই বাংলার সম্পর্ক আরো মজবুত হয়, সেই উপদেশ দিন। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।